আপনি জানতেন অবরোধ হয়, মেয়েদের জন্য অবরোধ নয়। অবরোধ খোলা, প্রতিরোধ তোলা, লেখাপড়া শেখা, খোলা মনে দেখা, যেভাবে আপনি দেখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শালীনতা থাক, অবরোধ যাক, গ্রামের মেয়েটা সাহস পাক। বই তুলে নেয়া, স্কুলে নাম দেয়া, বিজ্ঞানে যাওয়া, এগোতেই চাওয়া, যেভাবে আপনি এগিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 1880 জন্মের সাল, রংপুরে হলো নতুন সকাল। কলমের কালি পাতালো মিতালি, গদ্য আর পদ্য লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত, লেখক এবং বিশিষ্ট শিক্ষাবিদ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আজ একই দিনে যার জন্ম এবং মৃত্যুবার্ষিকী। আজ বেগম রোকেয়া দিবস। বাংলাদেশের সরকারিভাবে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই দিবসটি পালিত হয়ে আসছে বহুদিন আগে থেকেই। শুভ সকাল সবাইকে। আমন্ত্রণ কেওয়াই স্টিল সকাল 24-এ। আজ সোমবার 24 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 9 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। যেমনটা বলছিলাম, বাংলা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজ সংস্কারক এবং নারী জাগরণ, নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেন। 1902 পিপাসা নামে বাংলা গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে পা রাখেন। ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান, কল্পকাহিনী রচনায় রোকেয়ার ছিল স্বকীয় বৈশিষ্ট্য। এই 9 ডিসেম্বরকেই পালন করা হয় বেগম রোকেয়া দিবস হিসাবে। রংপুরের পায়রাবন্দ গ্রামে 1880 সালের 9 ডিসেম্বর জন্ম নেন তিনি। তারই জন্মস্থানে সকাল সকাল ঘুরে আসতে চাই আজ। বেগম রোকেয়া দিবসে রংপুরের কর্মসূচি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, শুভ সকাল আপনাকে। আজ বেগম রোকেয়া সাখাওয়াত দিবস এবং সেই উপলক্ষে রংপুরে প্রতি বছর কিছু কর্মসূচি হয়েই থাকে। এবারে কি কি কর্মসূচি হচ্ছে? কারণ দেখতে পাচ্ছি যে আপনি তার বাড়িতেই রয়েছেন। তাসনুভা, শুভ সকাল। প্রথমে আপনাকে জানিয়ে দিই, আর সারা বাংলাদেশের মতোই এই রংপুরের বেগম রোকেয়ার যে জন্মভূমি পায়রাবন্দ, এখানেও সকাল থেকেই নানা কর্মসূচি রয়েছে। তার মধ্যে শুরুতে আমরা জানতে পেরেছি যে এখানে যে বেগম রোকেয়ার নামে যে কলেজ আছে এবং স্কুল আছে এবং মাধ্যমিক স্কুল আছে, তার শিক্ষার্থীরা এবং শিক্ষকরা প্রথমে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং এই 9 ডিসেম্বর এলেই এই বেগম রোকেয়ার জন্মভিটায় কিন্তু নানা আয়োজন প্রতিদিন সারাদিন ব্যাপী হয় এবং এই রোকেয়া দিবস উপলক্ষে এখানে একটি বড় মেলাও আয়োজন করা হয়। এখানে যে স্কুল এবং কলেজ মাঠ আছে সেখানে কিন্তু বিশাল বড় আয়োজনে মেলার আয়োজন করা হয়েছে এবং সেটি 3 দিন ব্যাপী কিন্তু সরকারিভাবে চলবে। এবং আমরা দেখতে পাই যে প্রতি বছর এই 9 ডিসেম্বর, 10 এবং 11 এই 3 দিন কিন্তু বড় আয়োজনে এই রোকেয়া দিবসটি পালিত হয়। এবং আমি যেখানে আছি এটি কিন্তু রোকেয়ার বাস্তভিটা। আপনি দেখতে পাচ্ছেন যে কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে রোকেয়ার বাস্তভিটায়। এবং আপনাকে জানিয়ে দেই, সেটি হচ্ছে যে স্থানীয়দের মধ্যে কিছুটা ক্ষোভ আছে। তার কারণ হচ্ছে যে এই রোকেয়ার 144 বছরের জন্মের যে রোকেয়ার, সেখানে কিন্তু যে সংস্কার হওয়ার কথা ছিল পায়রাবন্দের রোকেয়ার জন্মভূমিতে, সেই সংস্কার, কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। কারণ আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে যে বাস্তবিকতাটি আছে সেখানে কিন্তু কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে। এখানে নানান পরিকল্পনা অনেকেই করেছিলেন, কথা বলেছিলেন অনেক, যে এখানে স্মৃতিসৌধ হবে, নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র হবে, অনেক কিছু হবে রোকেয়াকে কেন্দ্র করে, কিন্তু কোনো কিছু হয়নি। এজন্য স্থানীয়দের মধ্যে কিন্তু ক্ষোভ আছে। এবং পাশে কিন্তু একটি রোকেয়া স্মৃতি কেন্দ্র আছে, সেখানেও আমরা কিন্তু দেখতে পাই যে সেখানে আসলে অনেক কিছু থাকার কথা ছিল। সেখানে পাঠাগার থাকার কথা ছিল, রোকেয়ার যে গ্রন্থগুলো আছে সেগুলো কিন্তু সেখানে থাকার কথা ছিল, কিন্তু কিছু হয়নি। এবং সেখানে নারীদের জন্য কিন্তু সেলাই মেশিন রয়েছে, সেটাও কিন্তু চালু নেই। এখানে কিন্তু নারী উদ্যোক্তারা আছেন। আমরা একটু বিউটি আক্তারের সঙ্গে কথা বলতে চাই যে আসলে নারী জাগরণের অগ্রদূতের যে এই জন্মভূমি, এখানে আসলে নারীদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে যদি একটু বলেন। এখানে নারী মানে
নারীদের জন্য এখানে কিছুই নেই, মানে কোনো প্রশিক্ষণ যে একটা থাকবে যে নারীরা এখানে এসে শিখবে, স্বাবলম্বী হবে, এই ধরনের কিছু নেই এখানে। আপনারা কি চান? আমরা কি চাবো, আমরা চাই যে এখানে একটা নারীদের জন্য সেলাই, যেমন সেলাই মেশিন, আরো বিভিন্ন প্রশিক্ষণ আছে, যেন এগুলো থাকে, নারীরা যেন এসে প্রশিক্ষণ এগুলো নিতে পারে, তারা নিজেরা কিছু একটা করতে পারে, যেন তারা স্বাবলম্বী হতে পারে। ধন্যবাদ বিউটি আক্তার, নারী উদ্যোক্তা। এবং আপনাকে জানিয়ে দেয় সেটি হচ্ছে যে এলাকাবাসীর আরো ক্ষোভ আছে যে এখানে যে বেগম রোকেয়ার নামে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে সেটিও কিন্তু সরকারিকরণ করা হয়নি। তো নানান দাবি আছে এলাকাবাসীর, এবং সর্বশেষ যে দাবিটি সেটি হচ্ছে যে রোকেয়ার যে দেহাবশেষ সেটি যেন এই রোকেয়ার জন্মভূমিতে এনে সমাহিত করা হয়, এমনটিও দাবি কিন্তু রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। তাসনুভা। জি শাহিন, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। ফখরুল শাহিন ছিলেন আমাদের সঙ্গে। শুনছিলাম রংপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে। এবারে নওগাঁর কর্মসূচি সম্পর্কে আমরা জানবো, আর সেটি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ চৌধুরী। হারুন, শুভ সকাল আপনাকে। বেগম রোকেয়া সাখাওয়াত দিবস বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতি বছর এই দিনটি খুবই আগ্রহ এবং উৎসাহের সঙ্গে উদযাপিত হয়ে থাকে। নওগাঁয় আপনি আছেন এবং আপনার পাশে অসংখ্য নারীদেরকে আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত তারা কর্মজীবী নারী। আজকে বেগম রোকেয়া সাখাওয়াত দিবস উপলক্ষে কি কি কর্মসূচি নওগাঁয় পালিত হচ্ছে এবং নারীরা সেখানে কিভাবে অংশগ্রহণ করছেন? জি, আজকে নওগাঁর কথা যদি বলি, এখানে নওগাঁর যে স্থানীয় সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদ নওগাঁ, মূলত তারা আজকে এই আয়োজনটা করেছে। এখানে প্রথমত বেগম রোকেয়ার যে আসলে একটি স্মৃতিস্তম্ভ আছে, সেখানে তারা আসলে ফুল দেবেন। এইমাত্র আপনি দেখতে পাচ্ছেন যে তারা আসলে ফুল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, ফুল দেবেন। এবং পাশাপাশি হচ্ছে আজকে সন্ধ্যা নাগাদ তাদের আরেকটি আনুষ্ঠানিকতা আছে, সেখানে হচ্ছে বেগম রোকেয়ার যেই বর্ণাঢ্য যে কর্মজীবন কিংবা তার যেই পুরো জীবন, সেই জীবনের উপরে আলোচনা হবে এবং সেখান থেকে যারা থাকবেন তারা আসলে শিক্ষা নেবেন কিভাবে বেগম রোকেয়াকে তার যে জীবন, তার সেটাকে আসলে বাস্তব জীবনে আসলে কি প্রতিফলন করা যায়, সেটি আসলে মূলত তারা শিক্ষা নেবেন। আমরা একটু আজকে দেখতে পাচ্ছেন যে অনেক নারী এখানে উপস্থিত আছেন। আমরা তাদের কাছ থেকে দু একজনের কাছ থেকে একটু শুনতে চাই যে বেগম রোকেয়ার যে আমরা আসলে আজকে যে ফুল দেয়া কিংবা হচ্ছে আলোচনা অনুষ্ঠান, আমরা কি শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকছি নাকি আসলে এখান থেকে বাস্তব জীবনে কোনো রকম শিক্ষা নিতে পারছি, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কোনো কিছুর মধ্যে আবদ্ধ থাকবো না বলেই বেগম রোকেয়ার এত প্রচেষ্টা। বেগম রোকেয়া বলেছেন যে, মাতা ভগিনী কন্যা আর ঘুমায়ও না, ওঠো কর্তব্য পথে বেরিয়ে পড়ো। তো কর্তব্য আমাদের অনেক আছে, শুধু ঘরে না, আমাদের বাইরেও অনেক কর্তব্য আছে, উনি এটা বোঝাতে চেয়েছেন। এবং উনি সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করেছেন। নিজেকে পরিবর্তন করার পর উনি সকল নারীর জন্য পরিবর্তন যাতে হতে পারে সেই চেষ্টাই করেছেন। আমরা অবশ্যই আজকে এইখানে এসে এত কিছু বলতে পারছি, এত তার জন্য তাকে স্মরণ করতে পারছি। বেগম রোকেয়াই আমাদেরকে এত দূর আসার ইন্সপায়ার জাগিয়েছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে বেগম রোকেয়া যে সময় আসলে নারীদেরকে নিয়ে কথা বলেছেন, তার কণ্ঠ উঁচিয়েছেন, এই মুহূর্তে এসে, এই সময়টাতে এসে কোনো রকম বাধার সম্মুখীন হন কিনা কিংবা সেই ধরনের কথা বলতে পারেন কিনা নারীদেরকে নিয়ে? ধন্যবাদ। বেগম রোকেয়া তিনি আমাদেরকে আলো হাতে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তাতেই আমরা এগিয়ে চলেছি। কিন্তু একটা কথা আমার মনে হয় যে একজন নারী যখন সে খেতে কাজ করে বর্তমান সময়ে, তখন সে কৃষক। জমি থেকে উঠে এসে যখন সে মজুরি নিতে যায়, সে হয়ে যায় নারী। পুরুষ পায় 500 টাকা, সে পায় 400 টাকা। বেগম রোকেয়া এই বৈষম্য চাননি, কিন্তু সেই বৈষম্য থেকে আমরা চেষ্টা করছি, বেরিয়ে আসতে পারছি না। ধন্যবাদ। উনি বৈষম্যের কথা বলছিলেন, আসলে নিশ্চয়ই শুনলেন যে এখন পর্যন্ত বেগম রোকেয়ার যে দেখানো পথ কিংবা তার যে আসলে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেই বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা গড়া, সেইখান থেকে আসলে এখন আমরা বের হতে পারিনি। এটির জন্য আরো কাজ করা দরকার, আরো কথা বলা দরকার, তেমনটি কিন্তু বলছিলেন এখানে যারা নারীরা এসেছেন তারা। এটির বাহিরেও আসলে জেলা প্রশাসনের একটি আনুষ্ঠানিকতা আছে, সেটি হচ্ছে যারা সমাজের বিভিন্ন পর্যায়ে যারা অবদান রেখেছেন যে নারীরা, তাদেরকে আসলে সম্মাননা জানানো হবে। নিশ্চয়ই পরবর্তী কোনো সংবাদে সেই খবরগুলো হয়তো জানানো হবে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে।
হারুনুর রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে যুক্ত হবার জন্য। নওগাঁ থেকে হারুন রশিদ ছিলেন আমাদের সঙ্গে। এবং একটা বিষয় খুবই স্পষ্ট যে নারীদের সম অধিকার নিশ্চিত করতে হলে শুধু যে নারীরাই কাজ করে যাবেন তা নয়, তার পাশাপাশি পুরুষদের সহমর্মিতা এবং সহাবস্থান ভীষণ জরুরি। এবারে অন্য প্রসঙ্গ, চলুন এবারে দেখে নেওয়া যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 27.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 26.2, সর্বনিম্ন 11.2, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 24.6, সর্বনিম্ন 14, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 27.6, সর্বনিম্ন 15.9, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 26.7, সর্বনিম্ন 14, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 26.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে রাজশাহীর বদলগাছীতে 10.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 29.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই শীতের সকালে জানাচ্ছিলাম এতক্ষণ আবহাওয়া তথ্য। এই কুয়াশাচ্ছন্ন সকালে গ্রীষ্মকালীন পেঁয়াজ মাঠ থেকে তুলছেন ফরিদপুরের কৃষকরা। উৎপাদন ব্যয় কম এবং লাভ বেশি হওয়ায় খুশি তারা। এই বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী হাসানুজ্জামানের কাছ থেকে। হাসান, শুভ সকাল আপনাকে। শীতের সময়ে যে গ্রীষ্মকালীন পেঁয়াজ মাঠ থেকে কৃষকরা তুলছেন এবং উৎপাদন ব্যয় কম হওয়াতে বেশি লাভে তারা যে বিক্রি করতে পাচ্ছেন, তাতে তারা কতখানি খুশি এবং প্রান্তিক কৃষকরা আসলেই লাভবান হচ্ছেন কিনা? শুভ সকাল তাসনুভা, আপনি ঠিক যে তথ্যটি দিলেন ফরিদপুরের এই বিস্তীর্ণ পেঁয়াজের মাঠে, আসলে কৃষকের মনের কথাটি এটি যে পাট এবং পেঁয়াজ জন্য যে প্রখ্যাত ফরিদপুর জেলা, সেখানে কিন্তু পেঁয়াজ একটি শুধু ফরিদপুর নয়, সারা দেশের জন্যই খুব কৃষির জন্য খুব প্রয়োজনীয় এবং মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় একটি কৃষি পণ্য হচ্ছে পেঁয়াজ। এবং এই পেঁয়াজ নিয়ে নানান ধরনের কিছু আমরা দেখতে থাকি যে দাম বেশি হয়, মানুষের কষ্ট হয়, তো সেটি লাঘব করার জন্যই নতুন চমক এবার আমরা দেখছি ফরিদপুরের পেঁয়াজের মাঠে, যে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাবিতে লাগানোতে এটি এখন আমাদের যে ফরিদপুরের অন্যান্য যে 3টি জাতের পেঁয়াজ আছে, হালি পেঁয়াজ, মুড়ি কাটা, তার সঙ্গে যুক্ত হলো এই গ্রীষ্মকালীন নাবি মানে যে পেঁয়াজ যেটি হয়েছে, এটি এখন কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের সঙ্গেই উঠছে। আর 10 দিন পরেই কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ উঠা শুরু হবে। তো ইতিমধ্যে আমরা দেখছি যে এই জাতের অর্থাৎ বিপ্লব এবং নাসিক N53 জাতের যে পেঁয়াজ উদ্ভাবিত হয়েছে, বড় বড় আকারের পেঁয়াজগুলো, সেগুলো কিন্তু এখন বাজারে 100 টাকা কেজি পেঁয়াজের দর আছে, পাইকারি মন 300 টাকা বিক্রি করছেন কৃষক। এই পেঁয়াজটি তারা বলছেন কৃষক এবং কৃষি সংশ্লিষ্ট যারা, যে এখানে লাভ বেশি হচ্ছে কিন্তু উৎপাদন খরচ কম। যেখানে মুড়ি কাটা পেঁয়াজ এর বীজের খরচই 30% জমিতে 1 লাখ থেকে 1,20,000 টাকা, সেখানে মাত্র 5,000 টাকা বীজের খরচ। আর 30% জমিতে মোট খরচ উৎপাদনের যেখানে 1.5 লক্ষ টাকা হয় মুড়ি কাটায়, সেখানে মাত্র 27,000 টাকাতে ব্যয়ে কিন্তু 30% জমিতে কৃষক এই পেঁয়াজের উৎপাদন সম্পন্ন করেছেন ইতিমধ্যেই। যে কারণে আমরা দেখছি যে অর্ধেক শুধু নয়, 5 ভাগের 1 ভাগের খরচে কিন্তু আমরা এই পেঁয়াজটি কৃষক উৎপাদন করছে, কিন্তু দাম কিন্তু একই পাচ্ছে। যে কারণে কৃষকের যে প্রত্যাশা, অর্থাৎ সে একটু লাভের মুখ দেখবে, পাশাপাশি জনগণেরও প্রত্যাশা সে একটু আগাম পেঁয়াজ নেবে, এবং 2 প্রত্যাশা পূরণ হয়েছে এবং কৃষকের লাভের ঘরে কিন্তু একটু বেশি পাল্লাটা ভারী হয়েছে। কৃষি সংশ্লিষ্ট যারা, তারাও বলছেন যে এভাবে যদি প্রতি বছর আরো বেশি কৃষক যদি এই গ্রীষ্মকালীন পেঁয়াজটি রোপণ করে, তাহলে তারা বেশি লাভবান হবে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।
প্রিয় দর্শক, হাসানুজ্জামান আমাদের সঙ্গে ফরিদপুর থেকে ছিলেন এতক্ষণ। জানছিলাম শীতকালীন সময়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ তোলার বর্ণনা। এবারে নিচ্ছি কেওয়াই স্টিল সকাল 24 থেকে বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। বিরতি শেষে আরও একবার স্বাগত সবাইকে। কেওয়াই স্টিল সকাল 24 দেখছেন আপনারা, সাথে আছি আমি তাসনুভা মোহনা। এবারে কেওয়াই স্টিল সকাল 24-এ আপনাদেরকে জানিয়ে দেব আজকের সকাল সকাল জাতীয় দৈনিকগুলোর সংবাদ শিরোনাম। প্রথমেই সমকাল। কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ, প্রণোদনার বীজে কাঁদছে চাষি। চারা গজায়নি 95% বীজে, বছর বছর একই কাজ করেও দুর্নীতিবাজ চক্র অথরা, হাজার হাজার পেঁয়াজ চাষের মাথায় হাত। দুবাই স্টেডিয়ামে গ্যালারির সামনে প্রবাসীদের সঙ্গে ট্রফি নিয়ে বাংলাদেশ যুব দলের উল্লাস। পালালেন আসাদ, উল্লাস সিরিয়ার রাস্তায় রাস্তায়। ধ্বংসপ্রাপ্ত মুক্তিযুদ্ধের ভাস্কর্য, স্মৃতিচিহ্ন এবং অবৈধ বিদেশিদের বিরুদ্ধে হঠাৎ কঠোর সরকার। বৈধতার জন্য দ্রুত কাগজপত্র সংগ্রহের নির্দেশ, নেই সঠিক তালিকা, সীমান্তে সতর্ক বিজিবি। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। 12 দিনের ঝড়ে বাশারের পতন, মস্কোয় আশ্রয়, রাজনৈতিক পট পরিবর্তন। বাশারের বিদায়ের মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের 53 বছরের শাসনের অবসান হয়েছে। ভারতকে হারিয়ে আবারও এশিয়া জয় বাংলাদেশের। ফাইনালে সেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে মোহাম্মদ ইকবাল। অভিযানে নেতৃত্ব দেওয়া কে এই জোলানি? আল জোলানি। সম্পর্কে টানাপোড়েনের মধ্যে আজ 2 পররাষ্ট্র সচিবের বৈঠক। বাংলাদেশ ভারত সম্পর্ক। ভারতের পররাষ্ট্র সচিব আজ সকালে এসে রাতে ফিরে যাবেন। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। দুদকে ইউসিবি চেয়ারম্যান, ইউসিবি থেকে 2000 কোটি টাকা সরিয়েছেন সাইফুজ্জামান ঘনিষ্ঠরা। পরিবর্তন করছে পত্রিকা, এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ বলে আংশিক নয়, পুরো সত্য। ভারত ইস্যুতে কঠোর বিএনপি। তারেক রহমান, জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা। 11 ডিসেম্বর আগরতলার পথে লং মার্চ। সিরিয়ায় আসাদ যুগের অবসান। অভিভাবকহীন দুদকে টালমাটাল অবস্থা। ডক্টর ইফতেখারুজ্জামানের দাবি, দুদককে বাইরের প্রভাব মুক্ত রাখতে হবে। এবার পড়ছি দৈনিক ইত্তেফাক। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার রোধে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টার। পরিবর্তন মেনেই সম্পর্ক এগিয়ে নিতে হবে, বার্তা দেবে ঢাকা। আজ আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এবং সবশেষে যুগান্তর। সম্পদ বিক্রি করে ঋণের টাকা আদায় হবে, পরিচালকদের জালিয়াতি ও খেলাপি ঋণ। ব্যয় কমানো হচ্ছে 53,000 কোটি টাকা, অর্থনৈতিক সংকটে চলতি বাজেট। দিল্লির আগ্রাসন প্রতিহত করতে আমরা প্রস্তুত, বলছেন রিজভী। ভারতীয় হাইকমিশন অভিমুখে 3 সংগঠনের পদযাত্রা। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদযাত্রায় পুলিশের বাধা। এই ছিল এখনকার সংবাদ শিরোনাম। উত্তরের জেলাগুলোতে বাংলাদেশে মাল্টা চাষ খুবই লাভজনক হারে বেড়ে চলেছে। বেশ কয়েক বছর ধরেই মাল্টার চাষ হচ্ছে বাংলাদেশে। ঠাকুরগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা তুচ্ছগ্রা, এবং এই মাল্টা চাষে কতখানি লাভবান হচ্ছেন কৃষক সেই সম্পর্কে জানবো তার কাছ থেকে। ফাতেমা, শুভ সকাল আপনাকে। খুব সুন্দর একটা সকাল মনে হচ্ছে, মানে এটাকে বাংলাদেশ ভাবতে খুব ভালো লাগছে। কারণ বাংলাদেশে যে দেশীয় ফলগুলো আমরা দেখতে পাই তার বাইরে গিয়ে একেবারেই আপনার পেছনে দেখতে পাচ্ছি গাছে গাছে ঠিক লিচুর মতো করে, আমের মতো করে কমলা মালটা ঝুলে আছে।
তো এই যে বছর কয়েক হলো বাংলাদেশে এই মালটার চাষ ভীষণ জনপ্রিয় হয়েছে, উত্তরাঞ্চলে এই চাষ কতটা জনপ্রিয়, কৃষকরা কেন এই চাষ করছেন এবং এটা করে কতখানি লাভবান হচ্ছেন তারা? শুভ সকাল তাসনুভা। যেমনটি আপনি বলছিলেন যে একেবারেই সঠিক কথা যে ঠাকুরগাঁয়ে কিন্তু মালটা এবং কমলায় একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, যে এই মালটা এবং কমলা চাষ করে অনেকেই সফল হয়েছেন এবং ঠাকুরগাঁয়ের মাটি যে কমলা এবং মালটা চাষের উপযোগী তা কিন্তু প্রমাণিত হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাসনুভা, যে প্রতিটি গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফল এসেছে এবং তাদের রং গন্ধ এই বাগানটি না ঘুরে দেখলে আসলে বিশ্বাস করানো যাবে না যে কতটা মনোরম, কতটা সুন্দর এই পরিবেশ। এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই মালটা বাগানগুলো ঘুরে দেখছে, তারা ছবি তুলছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে আসছে। একটা বিনোদন কেন্দ্র যেমন হচ্ছে, ব্যবসায়িক একটা লাভবান হচ্ছে এবং প্রতিটি গাছে কিন্তু অসংখ্য ফল ধরেছে। তো আমার সাথে আছেন এই মালটা বাগানের যিনি আর কি মালিক, তিনি, তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। জয়নাল আবেদিন, আপনি কত বিঘা জমিতে এই মালটা আর কমলা আবাদ করেন? জি, টাঙ্গন ব্যারেজ কমলা ও মালটা বাগান ঠাকুরগাঁয়ে আমার এখানে 1 বিঘা জমি আমি দিয়ে শুরু করি। পরবর্তীতে আমি 6 বিঘা জমিতে উন্নীত করি। এরপরে ধীরে ধীরে আমি বৃদ্ধি করার চেষ্টা করছি। পরবর্তীতে আমি সামান্য একটু দূরে আরো 2 বিঘা আমি এক্সটেনশন করেছি। যদি সুযোগ পাই আমি আরো বৃদ্ধি করে আমার এই এলাকার লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবো বলে আমি মনে করি। কতজন লোক এখানে কর্মসংস্থান করছে? প্রতিদিন 5 থেকে 6 জন লোক আমার এখানে কাজ করে, আর কখনো কখনো আমার 12 থেকে 15 জন বা 20 জন লোকের প্রয়োজন হয়। কি পরিমাণ মালটা এখানে উৎপাদন হচ্ছে? প্রতিদিন কি পরিমাণ মালটা আপনি বাজারজাত করছেন? গত বছর আমি পেয়েছিলাম 5 টন। এবছর আমি 10 থেকে 12 টন আশা করি। ইতিমধ্যে আমার প্রায় 500 থেকে 800 কেজি অলরেডি বিক্রি হয়ে গেছে। আমি পাইকারি সেল করছি না, যেহেতু এখানে আমার প্রচুর দর্শক আসে, ডেলি 100-150-200 দর্শক আসে। ভবিষ্যতে 2 থেকে 3 হাজার দর্শক আসবে। যখন বাচ্চাদের স্কুল বন্ধ হবে, পরীক্ষা চলছে, তখন আমার দর্শনার্থীর সংখ্যা দাঁড়াবে 2 থেকে 3 হাজার প্রতিদিন। এই জন্য আমি দর্শকদের কথা মাথায় রেখে আমি তাদের জন্য ফলটা রেখে দিয়েছি। তারা এরা বাগানে এসে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে কমলা চিড়ে খায়, চিড়ে খেতে পছন্দ করে, অনেকে চিড়ে খেয়ে খুব আনন্দ পায়। এই জন্য আমি তাদের জন্য রেখে দিয়েছি যে তারা যেন আনন্দ পায়। তাসনুভা, যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু প্রতিদিন অনেক দর্শনার্থীরা আসে এবং তাদের চিড়ে খাওয়ারও অনুমতি আছে। তো এই মালটা বাগান আসলেই ঠাকুরগাঁয়ে একটি বিনোদন কেন্দ্র এবং বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। তো ফাতেমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সকালটা সত্যিই সুন্দর হয়ে গেল। চমৎকার মালটা চাষের ঠাকুরগাঁয়ের যে সুন্দর দৃশ্য সেটি সকাল সকাল দেখছিলাম এবং আপনাদের সকলকে দেখাচ্ছিলাম। এবারে কেওয়াইস্টিল সকাল 24-এর একেবারেই শেষের দিকটায় আছি। শুরুতেই আজকে বলেছি, আজকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন দিবস। আজ 9 ডিসেম্বর, একই দিনে তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী। এবং সেই সুর ধরেই বলতে চাই, 1932 বিদায় হঠাৎ, কাঁদছিল দিন, কাঁদছিল রাত। বাঙালি কি সেদিন কেঁদেছেন? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সৈয়দপুরে তার শেষের মাটি, বাঙালি মেয়ের দুর্গ ঘাটে। সে ঘাটিতে থাকা, তাকে মনে রাখা পথ, পথের শপথ, যেভাবে তিনি শিখিয়েছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।